কি ক্যাপিটাল মার্কেট? ক্যাপিটাল মার্কেট মানে হচ্ছে যেখানে আমরা আমাদের বিভিন্ন রকমের টাকা পয়সার কারবার করি। আমরা করি, সাধারণ মানুষ না, সাধারণ মানুষ করতে পারি, তারা করে। তার মানে তাহলে ক্যাপিটাল মার্কেটে যারা ক্যাপিটাল ইনস্টিটিউট আছে, অর্থাৎ ব্যাংক, বিভিন্ন রকমের গভর্নমেন্ট প্রতিষ্ঠান, বা হয়তো কোনো রকমের বেসরকারি ফাইন্যান্স বা কোনো এলআইসি ইন্স্যুরেন্স, তারা কি করে ক্যাপিটাল মার্কেটে তাদের টাকা লেনদেন করে। তো সেই জায়গাতে তাদের আন্ডারে আমরা পরবর্তীকালে পড়ি, যাই হোক। তো আমরা ডাইরেক্টলি ক্যাপিটাল মার্কেটে ঢুকতে না। তার মানে আমি বলতে চাইছি ক্যাপিটাল মার্কেট হচ্ছে মূলধনের বাজার, কথাই বাংলাতে বললে বলবো মূলধনের বাজার। সাউন্ড শোনা যাচ্ছে তো? আসছে ভালো হতো। শোনা যাচ্ছে সুন্দর কথা। হেডফোন আমার, হ্যাঁ খুব শোনা যাচ্ছে। বলছি আমাদের কলকাতায় কিন্তু কোভিড প্রচন্ড পরিমাণে বাড়ছে, আমাদের হস্টেলে 3 জন পরপর হয়েছে, সুতরাং সবাই একটু সাবধানে থাকতে। 10 days আফটার 10 days সমস্ত স্কুল ছুটি হয়ে যাবে ফর 30 days। আচ্ছা, তোমাদের কলকাতা অনলাইন আছে, তোমাদের টেনশন নেই। আচ্ছা, তো ক্যাপিটাল মার্কেটের বাংলা বানানো হচ্ছে মূলধনের বাজার। মূলধনের বাজার বলছে আবার করোনা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করোনা। ওই হচ্ছে বেলেঘাটায় 3 জনকে ভর্তি করা হয়েছে শিশু মঙ্গল থেকে, মানে একটু আগের ঘটনা। তাই যাই হোক, আমাদের ব্যাচের যেন কারোর না হয়, তাহলে হবে। আচ্ছা, গভর্নমেন্ট সিকিউরিটি হতে পারে। আমরা ইকোনমিক্সটা একটু ডিটেইলসে জানবো আজকে। হতে পারে কি ইন্ডাস্ট্রিয়াল কোন সিকিউরিটি হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল। আর কি হতে পারে, কোন ডেভেলপমেন্ট, অথবা হতে পারে পুরো ফাইন্যান্সিয়াল। বাংলাতে যদি আমরা বলি গভর্নমেন্ট মানে সরকারি কোনো বন্ড বা সিকিউরিটি, ইন্ডাস্ট্রিয়াল কোনো সিকিউরিটি, ডেভেলপমেন্ট কোনো ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, আর ফাইন্যান্সিয়াল কোনো। এরা কি করে মার্কেটে টাকা লেনদেন করে। আমরা যারা নতুন তারা দুটো জিনিস জেনে নিই এখানে। তার আগে এদের কি কাজ, আমরা একটা জিনিস পড়ি ইনফ্লেশন, একটা পড়ি ডিফ্লেশন। ইনফ্লেশন মানে যে মুদ্রাস্ফীতি। নতুন কেউ আছো না? তাহলে এগুলো বলবো না। তাহলে কেউ আছে নতুন? হ্যাঁ স্যার আমি আছি। হ্যাঁ স্যার আছি। আমরা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আর ডিফ্লেশন বা বাজারে মালের দামের অবমূল্যায়ন, এই দুটো জিনিসটা দেখবো। এই দুটো পরস্পরের বিপরীত, তার মানে ভার্সেস, এর সঙ্গে কেস হচ্ছে, দুজনের সঙ্গে দুজনের ঝামেলা। ইনফ্লেশন তাকে বলি, যারা আমরা নতুন তারা জানি না, হয়তো পুরোনোরা জানি। যদি বাজারে দেখা যাচ্ছে কোনো মুদ্রার ভ্যালু কমে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক মানুষের পকেটে প্রচুর টাকা, সবার কাছে প্রচুর টাকা চলে এসছে, তাহলে কি হচ্ছে, প্রচুর টাকা হয়ে গেলে কি হবে, 100 টাকাতে দেখা গেল একটা আইসক্রিম পাচ্ছি, একটা আইসক্রিমের দাম 101 টাকা, তাও পাচ্ছি না, তাতে হচ্ছে না। তাহলে মুদ্রার কি হচ্ছে, ভ্যালু কমে যাচ্ছে। হ্যাঁ কিনা গো? মুদ্রার ভ্যালুটা কমে কোন সাপেক্ষে আমরা জানি, সেটাকে বলি আমাদের যে আইএমএফ আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বাংলাতে বলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ছাড়াও আর একটা জিনিস যেটাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলি, দুটোই আছে ওয়াশিংটন ডিসি, অর্থাৎ ইউএসএ তে, আমেরিকাতে, লন্ডনে, এক কথায়। ঠিক আছে? আচ্ছা, আমাদের লন্ডন, ওয়াশিংটন ডিসি। আচ্ছা, কোন টাকা দাম কমেছে সাপেক্ষে, সেখানে আইএমএফ এর কাছে 5 ধরনের মুদ্রার কথা বলা হয়েছে, যেটা হচ্ছে তাদের স্পেশাল ড্রয়িং রাইটস। আজকে সবগুলোই প্রযোজ্য, এসডব্লিউডি। আইএমএফ এর কাছে যে 5টা মুদ্রা আছে, অর্থাৎ 5টা দেশের মুদ্রা,
আমাদের যেমন ভারতবর্ষে রুপি বলি, বাংলাদেশে টাকা বলে, অন্য জায়গায় আফগানি বলে, ব্রাজিলের রিয়াল বলে, ধরো সাউথ আফ্রিকার র্যান্ড বলে। তো বিভিন্ন দেশের মুদ্রার নাম বিভিন্ন রকমের আছে। তো এই পাঁচটা একটা দেশ আছে, চীনা থেকে শুরু করে, সাউথ কোরিয়া থেকে শুরু করে, ইউএস থেকে শুরু করে। তো এদের মুদ্রাগুলোকেই আন্তর্জাতিক বাজারে প্যারামিটার ধরা হয়। তার সাপেক্ষে ভারতের মুদ্রা কি হলো না হলো, বাজারে দাম কমলো না কমলো, ভারত হোক বাংলাদেশ হোক, তার হিসাব করা হয়। সাপোজ মনে করো এখন আমরা ডলার দেখি বা পাউন্ড দেখি, আমরা বলি ডলার সাপেক্ষে ভারতের রুপিস টাকার দাম কমে গেছে, তার জন্য মুদ্রার কি হয়েছে, অবমূল্যায়ন ঘটেছে বা মুদ্রা ভ্যালু কমে গেছে। তার মানে আমাদের মুদ্রার স্ফীতি তখনই ঘটে যখন এই যে পাঁচটা দেশের মুদ্রা আছে তাদের সাপেক্ষে যখন তার ভ্যালুটা কমে যায়, তখনই আমরা বলি যে মুদ্রার ভ্যালুটা কমেছে। হঠাৎ করে তো স্ফীতি, পকেটে আমার কাছে টাকা চলে এসছে মানে তো এরকম না যে স্ফীতি ঘটে যাবে। হ্যাঁ, হতে পারে কি, মানুষের কাছে, প্রত্যেক মানুষের পকেটে যদি টাকাটা অ্যাভেলেবেল চলে আসে, তাহলে কি হবে, 100 টাকাতে একটা চকলেট যেমন দেবে আমাদের, 1000 টাকায় দেখা গেল যে একটা বুক কিনতে গেলাম, একটা পেনের দাম বলে 1000 টাকা। বলছি কেন, আমার আমি ওকে বললাম তা তো হয় না, 10 টাকা করে দাম। ও বললো আমার যে 100 টাকায় তুমি দাম না, টাকা 100 টাকা, আমাদের টাকা অ্যাভেলেবেল হয়ে গেছে। কিছুদিন আগে আমরা কিছু উদাহরণ দেখবো, অর্থাৎ এখানে টাকার যোগান বেশি, মানে টাকা মানুষের পকেটে প্রচুর চলে এসছে, টাকার যোগান বেশি হয়ে গেছে। তাকে কি বলছি আমরা, মুদ্রাস্ফীতি। আমি বোঝানোর পর যখন বুঝতে না পারবে তখন আমি কোশ্চেন করবো, তখন বলবে আমাকে। অপরদিকে ডিফ্লেশন ব্যাপারটা হচ্ছে, যদি বাজারে টাকার দামটার থেকে বড় জিনিস হচ্ছে মার্কেটে মূল্যর দাম। কোন জিনিসের মূল্য, ধরো বাংলায় কথা, বাংলাতে বললে কোন জিনিসের মূল্য, অর্থাৎ আসবাবপত্র বা কোনো প্রয়োজনীয় জিনিসের মূল্যের দাম যদি কি হয়, কমে যায়, মূল্যের দাম কি হতে পারে, কমে যেতে পারে। আচ্ছা, মূল্যের দাম যদি কমে যায়, সেক্ষেত্রে মানুষের কাছে টাকাটা বড়ই চাহিদার হয়ে যায়। আগে দেখবে আমরা ছোটবেলায় 2 টাকা নিয়ে গেলে ঘুগনি, চকলেট আর একটা আইসক্রিম হয়ে যেত। এখন যদি কোনো বাচ্চাকে 2 টাকা দেওয়া হয়, তা ঘুরিয়ে তোমাকে সে পকেটে 5 টাকা দেবে, বলে না বাবা তোমার দোকানে 5 টাকা। স্যার এখন চায়ের দোকানে গেলে 500 টাকা করে, 500 টাকার দেওয়াটা কোনো ব্যাপার না, এরকম হয়ে গেছে। তো কোনো মূল্যের যদি দাম কমে যায়, তাহলে মানুষের কাছে দেখা যাবে টাকার পরিমাণটা কি আছে, কম আছে, টাকার পরিমাণটা কম থাকবে। তাহলে এখানে টাকার পরিমাণ কম হচ্ছে, এখানে টাকার পরিমাণটা কি হচ্ছে, বেশি হচ্ছে। অর্থাৎ ইনফ্লেশন ঘটলেও বিপদ আছে। বলো স্যার, মূল্যের দাম কমে যায় মানে ওইটা কি বুঝতে পারলাম। কোন জিনিসের মূল্যের দাম, কোন জিনিসের মূল্যের দাম লিখে দিতে, কোন জিনিসে লিখে দিতে। মূল্য মানেই তো একটা দাম। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি স্যার, জিনিসের দাম যদি কমেই যায় তাহলে তো লোকের সেটা দিয়ে কিনতে কোনো সমস্যাই হবে না, মানে ওই লোকের কাছে তো সেই টাকাটা থাকবে, টাকার ভ্যালুটা তো বেড়ে যায়। জিনিসের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে হবে না স্যার, মানে ইনকাম তখন থাকবে না। মালের দাম, দেখো যদি মালের দাম বাজারে মানুষ যা চাইছে, আচ্ছা এখন আমাদের দেশে কি অবস্থা বলো, কি অবস্থায় চলছে আমাদের দেশ? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কেন? মুদ্রাস্ফীতি নয়, অবমূল্যায়ন চলছে, ডিফ্লেশন। বাজারে টাকার পরিমাণ কমে গেছে, মার্কেটে ডিফ্লেশন হয়েছে, ব্যাংকে টাকার যোগান কম এখন। না, এখন মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, ওই জন্যই তো রিসেন্টলি আরবিআই রিপো রেট বাড়িয়ে 4.90 করেছে। দেখো এই জিনিসটা যারা নতুন তারা বুঝবে কিন্তু ভালো করে, যদি বাজারে টাকা যোগান বেশি হয়ে যায়, তার মানে মালের দাম কি হোক, বেশি না কম, বেড়ে যাবে।
তার মানে মানুষের কাছে টাকা অ্যাভেলেবেল আছে, মালের দাম বেড়েছে মানে কি, টাকা অ্যাভেলেবেল আছে, টাকা অ্যাভেলেবেল আছে মানে কি, মানুষকে আরো টাকার দরকার, তবে আরো বেশি মাল কিনতে পারবে। আগে মানুষের কাছে পকেটে টাকা কম ছিল, কারণ কি তখন মালের দাম কম ছিল, তার জন্য টাকা কমে কাজ হয়েছে। বোঝা গেল? তার মানে সমানুপাতিক সম্পর্ক। মালের দাম কমলে টাকার পরিমাণও তো কম দরকার, মালের দামে বাড়লে বা টাকার দামও বা টাকার পরিমাণও বেশি দরকার। ইনফ্লেশন ঘটলেও বিপদ আছে, ডিফ্লেশন ঘটলেও বিপদ আছে। কিন্তু ইনফ্লেশন ঘটলে তুমি কি করতে পারো না, কন্ট্রোল করা খুব মুশকিল। ডিফ্লেশন ঘটলে কন্ট্রোল করা যায় সহজে। বোঝা গেল কি বললাম? বোঝার চেষ্টা করো। ইনফ্লেশন ঘটলে কন্ট্রোল করা মুশকিল, ডিফ্লেশন ঘটলে কন্ট্রোল করা মুশকিল নয়। তার মানে ডিফ্লেশনকে আমি সহজে কন্ট্রোলে আনতে পারি। আর কিছু কোয়েশ্চেন? স্যার ডিফ্লেশনে আপনি বলছেন টাকার যোগান কম, তাই তো? টাকার যোগান কম বলছি না, ডিফ্লেশনের ফাংশনটা আমি লিখেছি কিভাবে দেখো। ডিফ্লেশনের ফাংশনটা হচ্ছে যখন টাকার যোগান বেশি, এক কথায় আমি যেটা ঘেরছি সেটা হচ্ছে মেন জিনিস। তার মানে টাকার যোগান বেশি হয়ে গেছে, তাহলে যে পরিমাণ চাহিদা দরকার তার থেকে বেশি চাহিদা হয়ে গেছে বাজারে, তাহলে আচ্ছা ডিফ্লেশনে যেটা, ওটা মালের মানে মালের জিনিসের দাম কমে গেছে। মালের দাম কমলে টাকার মানে তো শেয়ার মার্কেটের উপর নির্ভর করে। এখানে কোনো জিনিসের এক দাম কথা দেখো, কমাবে। আমি এখান থেকে তোমাদের দুটো ভাবে ক্লিয়ার করে দেখো, একটু বুঝে নেবে। ইনফ্লেশনে টাকার ভ্যালু কি হচ্ছে বলো? টাকার দাম কমে হচ্ছে, কমে যাবে, আর এখানে টাকার ভ্যালু কি হবে? বেড়ে যাচ্ছে। এখানে মালের যোগান মানে মাল মানে পরিষেবা যেসব দরকার আমাদের, মালের যোগান কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। বলো বলো, কম। বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বেড়ে জল যাচ্ছে। কমে। আর এখানে মালের যোগান কি? কমে যাচ্ছে, মালের দাম বেড়ে যাচ্ছে। বাড়বে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে। এখানে মালের দাম বাড়বে। বাড়বে, মালের দাম কমবে। ক্লিয়ার কিনা বলো এবার? মানুষের ইনফ্লেশনে হচ্ছে কি, মানুষের পকেটে অনেক টাকা, মাল নেই, কিন্তু এখানে টাকা নেই বা টাকা কম, এক কথায় অথবা কম। প্রত্যেকে ক্লিয়ার? ইনফ্লেশন কি জিনিস, ডিফ্লেশন কি জিনিস? হ্যাঁ স্যার। আর কিছু কোয়েশ্চেন? তাহলে স্যার এখন তো ডিফ্লেশনটাই হচ্ছে স্যার। দেখো সে তোমরা জাজমেন্ট করবে। মাল দরকার এই জায়গায় 100 কুইন্টাল, মাল এসছে 80 কুইন্টাল। মাল দরকার 100 কুইন্টাল, মাল এসছে 150 কুইন্টাল প্রোডাকশন হচ্ছে। ক্লিয়ার? মাল 150 কুইন্টাল হয়েছে বলে মালের দাম কি হবে? কমে যাবে। প্রোডাকশন বেশি, দাম কম। পেঁয়াজ 100 টাকা কেজি ছিল, একটা বাইক নিলে 5 কেজি পেঁয়াজ দিলে খুব খুশি মানুষ, মানে 100 টাকা কেজি পেঁয়াজের দাম হয়ে গেছিল। তো মানুষ দাম বেড়ে গেছে, চাহিদা যা দরকার তার থেকে মালের প্রোডাকশন কম হয়েছে, প্রোডাক্ট কম হয়েছে। প্রোডাক্ট কম হলে কি হবে? মালের চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে কি হবে? দাম বাড়বে। তার ভ্যালু বাড়ছে, দাম বাড়বে। তোমার কাছে কোশ্চেন ক্লিয়ার? প্রোডাকশন কম হলে দাম বাড়বে, প্রোডাকশন বেশি হলে দাম কমবে। স্যার আপনি বললেন ইনফ্লেশন বেশি হলে সরকার তখন কমাবে কি করে? ওখানে তো সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও প্রয়োগ করে বা এসএলআর এগুলো ব্যবহার করে সিআরআর এসএল এর সাথে ডিএলআর বা এসএলআর সাথে কোনো সম্পর্ক নাই, কারণ সিআরআর আলাদা জিনিস, এসএলআর ওরাও ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকগুলোর সঙ্গে আরবিআই সম্পর্ক, ওগুলো সাধারণ পাবলিকের সম্পর্ক নাই, এগুলো সাধারণ পাবলিকের সাথে সম্পর্ক। এবার হ্যাঁ, তাহলে এবার 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 আমি বলি, এবার দেখা যাচ্ছে নতুন পেজে যাই আমি, এবার দেখা যাচ্ছে বুঝবে। আচ্ছা এমন কেউ আছে বুঝতে পারলো না?
এমন কেউ আছো বুঝতে পারলে না? স্যার বুঝতে পারছি কিন্তু মনে রাখা কঠিন হয়ে যাচ্ছে স্যার। মনে রাখার জন্য পড়তে হবে খানিক আগে, সারাদিন ঘুমালে হবে না। ঘুম কত? আমি বুঝতে পারছি না হিস্টোরির মধ্যে নাকি হ্যাঁ, কি ক্লাসের মধ্যে ইকোনমিক কোনদিনও পড়িনি তো তার জন্য প্রবলেম এটা। এত এত সুন্দর জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বইটা পড়লে হবে? হ্যাঁ, করলে হবে। ঠিক আছে। কজন আছে? কে নতুন? ফিনালিস্টাইন ম্যানুয়ালটা নেই স্যার, আমি একটা কার্তিক চন্দ্র মন্ডল একজনের কাছ থেকে পেয়েছি, ওটা পড়লে হবে স্যার? কিছুটা বই পড়তে হবে, একটু বুঝে নাও তবে দেখছেন। আচ্ছা, ইনফ্লেশন এবার কন্ট্রোল করব কি করে? হাউ টু কন্ট্রোল, দুটোকে কিভাবে কন্ট্রোল করব? দেখো, ইনফ্লেশন বাড়া মানে কি বাড়া? মালের দাম বেড়ে যাওয়া। মালের দাম বাড়া মানে মালের দাম কমাতে হবে। তাহলে মালের দাম কমাতে গেলে কি করতে হবে? আমাকে প্রোডাকশন বাড়াতে হবে, চাহিদা বাড়াতে হবে। কিন্তু আমার মেন হচ্ছে ইনফ্লেশন হলে মানুষের পকেটে যে টাকা ছিল, টাকার যে পরিমাণ, টাকার পরিমাণ কমাতে হবে। মানুষের কাছে প্রচুর পরিমাণে কি ছিল? টাকা ছিল। তার জন্য সে টাকাটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে কি হবে? আমরা মালের ভ্যালুটাকে ঠিকঠাক জায়গায় আনতে পারবো। তো মানুষের পকেট থেকে টাকা আনতে গেলে তখন কি করতে হবে আমাকে? আমরা বলেছিলাম আরবিআই কমার্শিয়াল ব্যাংক গুলোকে, সাপোজ ধরো ব্যাংক অফ ইন্ডিয়া বললো আরবিআই থ্রুতে আমরা সিকিউরিটি বিক্রি করব বা গভর্নমেন্ট বন্ড বিক্রি করব। এবার আমার কাছে মনে করো 5 কোটি টাকা আছে, যদিও কোনদিন থাকবে না, 5 কোটি টাকা আছে। এবার আমার কাছ থেকে সরকার টাকা ব্যাংকের মধ্যে জমা করবে যাতে টাকার চাহিদাটা মার্কেটের মধ্যে ব্যালেন্স রাখা যায়, টাকাটাকে যেন ব্যালেন্সের মধ্যে আনা যায়, সবার পকেট থেকে টাকাটা যেন আদায় করা হয়। এবার আমি দেখছি টাকা নেবে, তাহলে আমি কি করে টাকাটা রাখবো? গভর্নমেন্ট বললো বন্ড বিক্রি করছে, আমি গভর্নমেন্ট বন্ড বিক্রি করা মানে সেটা সিকিউর, আমি দেখছি তাকে সিকিউর জিনিস দিচ্ছে। বললো গভর্নমেন্ট বন্ড বললো যেখানে তোমাদের 3% করে তোমরা ব্যাংকের ইন্টারেস্ট পাও, সেখানে আমি তোমাদেরকে 10% করে কি দিলাম? বন্ডের ওপর টাকা দেবো। আমার তখন লোভ হয়ে গেল, 5 কোটি টাকা যদি 10% আমি টাকা পাই, তাহলে আমি কি কিনবো? তখন গভর্নমেন্ট বন্ড কিনবো। তখন আমার পকেট থেকে টাকা কোথায় চলে যাবে? আরবিআই কাছে বা ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে চলে যাবে। এইভাবে মানুষের কাছে টাকাটা যাবে, বিভিন্ন জায়গা থেকে টাকা মানুষের পকেট থেকে গিয়ে সব ব্যাংকে চলে যাবে। তাহলে বাজারে টাকার মুদ্রা যে স্ফীতি, মানে মুদ্রা যে পরিমাণ বেড়ে গেছিল, স্ফীতি মানে বেড়ে যাওয়া, মুদ্রা যেভাবে বেড়ে গেছিল, স্ফীতি করেছিল, মুদ্রা বেড়ে যাওয়া মানে স্ফীতি হওয়া, এই বেড়ে যাওয়াটা শেষ হয়ে যাবে, মুদ্রা কন্ট্রোল হয়ে গেল। ঠিক আছে সবাই? স্যার বলো। বলছি যে বন্ড আর শেয়ারের মধ্যে ডিফারেন্সটা কি? বন্ড আর সিকিউরিটিজ এর মধ্যে কতবার ক্লাসে পড়েছি তোমাদের। বলো, পুরোনোটা বলো কেউ। সুশান্তের বলা উচিত এগুলো। ওই তো স্যার ন্যাশনাল সেভিং স্কিম যেগুলো আছে, এনএসসি সার্টিফিকেট, প্রভিডেন্ট ফান্ড, তারপরে আর কি আছে? তুমি বলতে না পারো না, আমি একদম ধীরে করে কথা বলবো। কিষাণ বিকাশ পত্র, এইগুলোই তো স্যার আছে, মানে যে স্কিম গুলো সরকারের। সে তো স্কিম আছেই, আমি বলছি ও বললো স্যার বন্ড কোনটা, সিকিউরিটি কোনটা? বন্ড আর সিকিউরিটি বলেছেন, বন্ড আর আপনার বললো তো শেয়ার বললো, শেয়ারটা কোম্পানির ওনারশিপের। ওর প্রশ্ন হচ্ছে শেয়ার এবং বন্ড, তাই তো? হ্যাঁ, দুটো। দেখো, শেয়ারটা হয় তুমি কোন একটা কোম্পানি আছে, জিও কোম্পানি তুমি 30% শেয়ার কিনলে এবং সেই 30% শেয়ার কেনার পর জিও কোম্পানির 1 বছর পর দেখা গেল লাভ হলো 100 টাকা, তাহলে তুমি 30% শেয়ার কিনেছো বলে তুমি 30 টাকা পাবে, বাকিটা জিও কোম্পানি 70 টাকা পেলো। এটা হলো শেয়ার। যদি লস হয়ে যায় 100 টাকা, তাহলে তোমার 30 টাকা লস হয়ে গেল,
কারণ তুমি 30% শেয়ার কিনেছে বলে। তাই জন্য যারা খুব সিকিউর মানুষ, যারা খুব রিস্ক নিতে ভালোবাসে না, দেখো এতে লাভ হলে হাই লাভ, লস হলে হাই লস। যারা বুদ্ধিমান মানুষ বা একটু ভীতু মানুষ তারা বলে যে না আমিও তো সব শেয়ার কিনবো না, মার্কেটিং এ যাবো না, আমি কি কিনবো, গভর্নমেন্ট বন্ড কিনবো, সিকিউর থাকবো, লস হবে না, অল্প লাভ হবে, অসুখে থাকবো। কিন্তু বন্ড তারাই কিনবে। আর যারা তোমার মতো রিস্ক নিতে পারবে, বড়লোক হতে চায় রাতারাতি, তারা শেয়ার কিনতে চায়। ক্লিয়ার? ওকে স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট, ডিফ্লেশন কিভাবে কন্ট্রোল করবে এবার? ডিফ্লেশন হওয়া মানে কি হওয়া? বাজারে স্যার ওই সাবসিডি দেবে সেভাবে, মানে গভর্নমেন্ট সাবসিডি দেবে। তার মানে বাজারে মালের দাম কি কম, এক কথা দাম কম, অথবা টাকার চাহিদা বেশি। এখানে কিন্তু যোগান বলতাম তাহলে কম হতো, কিন্তু এটা ভুল হয়। টাকার যোগান যদি বলতাম তাহলে কম, টাকা মানুষের কাছে অ্যাভেলেবেল নাই, একজন টাকার যোগান কম, তার মানে চাহিদা আছে টাকার। এই টার্ম গুলোকে যেন ভুল না হয়, ইকোনমিক্স এর টার্ম গুলো ভুল না হয়। একই জিনিস তোমরা বলবে স্যার টাকার যোগান পড়েছিলেন আপনি, আবার টাকার চাহিদা করলেন। টাকার যোগান কম মানে বাজারে টাকা কম আছে, টাকার চাহিদা আছে বেশি। ক্লিয়ার? মালের যোগানটা বেশি আর টাকার যোগানটা কম, তাই কি স্যার? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে এটা কিভাবে আমি কন্ট্রোল করতে পারি? এটা ঘটে দুটো কারণে ঘটে। এক, যখন সরকার বেশি পরিমাণ ইনফ্লেশনকে কন্ট্রোল করতে চায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে গিয়ে সরকার বেশি করে টাকা মানে অর্থ তুলে নিল। কোথায়? আরবিআই তুলে নিল, বেশি পরিমাণ টাকা তুলে নিল, তাহলে মানুষের কাছে টাকা কি হয়ে যায়? একবারে কমে যায়, তাই তো? বন্ড বিক্রির মাধ্যমে পরিমাণ ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গেলে আবার ডিফ্লেশন ঘটে যাবে, সে আবার বিপদের শেষ নেই। মানে প্রচুর অতিরিক্ত ভালোবাসার দুঃখের কারণ হয়ে যায়, যেমন সেরকম ব্যাপার স্যাপার। যাই হোক, দ্বিতীয়ত, যখন খোলা মার্কেটে, ওপেন মার্কেটে বা সাধারণ পাবলিকে যখন গভর্নমেন্ট আরবিআই কি করে, বন্ড বিক্রি করে, বন্ডটা এত পরিমাণে বিক্রি করছে, সবাই দেখছে রিস্ক হয়ে যাচ্ছে, আমি আর কেউ রিস্ক নেবো না, তো সবাই বন্ড কিনছে, তার টাকাটা সবার কাছ থেকে চলে যাচ্ছে, মার্কেটে এখন টাকাই থাকছে না। গভর্নমেন্টকে বন্ড বিক্রি করতে হলে একদম খোলা বাজারে পাওয়া যাবে না, একটু গভর্নমেন্টাল ইনস্টিটিউশনে বিক্রি করতে হবে, তাহলে সবাই যেন ঝুঁকি না নিতে পারে যে আমি এখানে সব বিক্রি করে দেবো, কিনে নেবো বন্ড, সব টাকা আমি দিয়ে দিলাম, খাবারও টাকা থাকছে আমার কাছে। তো এইসব কারণের জন্য ডিফ্লেশন ঘটে। তো ডিফ্লেশন ঘটার কারণটা দেখলাম, ডিফ্লেশনকে তাড়াবো কি করে আমরা? তাড়াতে গেলে প্রথম কথা হচ্ছে, এই যে মালের দাম কম পাচ্ছি, তাহলে মালের দামটাকে আমার করতে হবে, দিতে হবে। বর্তমান বাজারে এক বস্তা সারের দাম কত টাকা? 450 টাকা। 450 টাকা। এটা মার্কেটে, ন্যাশনাল মার্কেটে বা ইন্টারন্যাশনাল মার্কেটে এর ভ্যালু কত? 1200 টাকা। তার মানে গভর্নমেন্ট তাকে 800 টাকা কিংবা 750 টাকা কি দিচ্ছে? সাবসিডি দিচ্ছে। গভর্নমেন্ট যদি সাবসিডি না দিত তাহলে তাকে চাষিকে কত টাকায় কিনতে হতো? এক বস্তা জুড়া 1200 টাকায় কিনতে হতো। তাহলে গভর্নমেন্টকে কি করতে হবে? এই মালের দামটা যদি কমে গেছে, মালের দামটা বাড়ালে গভর্নমেন্টকে এই মালের ওপর সাবসিডি দিতে হবে। যেমন এখন বর্তমানে মান্ডি উঠেছে, ধানের দাম বাজারে 1300-1200 থাকলেও মান্ডি ধান কিনছে 1940 টাকা পার কুইন্টাল, হ্যাঁ কিনা? তার মানে মালটার উপর, ধান প্রোডাকশনের উপর গভর্নমেন্ট কি দিচ্ছে? সাবসিডি দিচ্ছে চাষিদের, দাম পাক। সেরকম শত মালে গভর্নমেন্টকে কি দিতে হবে? সাবসিডি দিতে হবে, যাতে চাষিরা খোলা মার্কেটে বা গভর্নমেন্টকে মালটা দিতে পারে। গভর্নমেন্ট তারপর সাবসিডি দিয়ে মালটা বাজারে বেচবে, মাঝখান থেকে গভর্নমেন্টের কিছু টাকা লস হবে, গভর্নমেন্টকে এটা করতে হবে, তাহলে ডিফ্লেশনটা কন্ট্রোল করা যায়, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, টাকার চাহিদা। টাকার চাহিদাকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? খোলা বাজারে মানুষকে কি করতে হবে? কম ডকুমেন্টস এবং কম অথরিটি নিয়ে লোন দিতে হবে, গরিব মানুষকে বা চাষিকে লোন দিতে হবে। চাষিকে দিতে গেলে SIDBI দিবে, স্মল ডেভেলপমেন্ট ছোট ছোট ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক গুলো দিবে, SDBI, অথবা রুরাল গ্রামীণ ব্যাংক,
যেটা আমাদের কি দেয় গো বলো, কে ঋণ দেয়? নাবার্ড আর নেবার্ডও দেয়, এগ্রিকালচার বোর্ডও দেয়, অথবা কোঅপারেটিভ রুরাল ব্যাংকও দেয়। ঠিক আছে, তাহলে আমাদের এরা দেবে। তাহলে এইভাবে আমি ডিফ্লেশন কন্ট্রোল করতে পারবো। আমি তাই ডিফ্লেশন এবং ইনফ্লেশনটা পড়ালাম। যখন কোনো একটা লাইনে, যখন কোনো একটা দিন বা কোনো একটা সময়ে ইনফ্লেশন এবং ডিফ্লেশন একই সময়ে একই জায়গাতে অবস্থান করবে, সেই রকম স্ট্যাগফ্লেশন, তাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। যদি এটা সম্ভব না, কিন্তু যদি কখনো উচ্চ মুদ্রাস্ফীতি হয়, কখনো উচ্চ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যাকে বলছি, এবং তার সাথে যদি উচ্চ বেকারত্ব হয়ে যায়, মানুষ যদি বেকারত্বের আবির্ভাব হয় হঠাৎ করে, যেটা আমাদের দেশে এখন এটাও চলছে এবং এটাও চলছে, গ্যালোপিং ইনফ্লেশন এক কথায়। তাহলে গ্যালোপিং ইনফ্লেশন যদি ঘটে এবং তার সাথে যদি হাই আনএমপ্লয়মেন্ট ঘটে, তাহলে তবে ইনফ্লেশন এবং ডিফ্লেশন একই জায়গায় অবস্থান করবে। সেক্ষেত্রে যেটা ঘটবে তাকে আমরা বলবো কি স্ট্যাগফ্লেশন। বোঝা গেল সবার? এবার আমরা পড়াচ্ছিলাম অন্য জিনিস, সেখানে যাব, জাস্ট কনসেপ্টটা দিলাম ইনফ্লেশন ডিফ্লেশনের। আমরা পড়াচ্ছিলাম গভর্নমেন্ট সিকিউরিটিজ, কোন একটা মার্কেটে, ক্যাপিটাল মার্কেট যাকে বলছি, মূলধনের বাজার, সেই বাজারে আমি কি বেচতে চাই, আমি তো বেচতে পারবো না, আমি কিনতে পারবো না, কেনা বেচা কারা করবে? গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে এরকম ইন্ডাস্ট্রি গুলো করবে, বা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ করবে, অথবা ডেভেলপমেন্ট কোনো ইনস্টিটিউশন করবে, অথবা ফাইন্যান্সিয়াল কোনো ইনস্টিটিউশন করবে, এলআইসি যা হবে হবে। এরা কি করবে? বাজারকে কন্ট্রোল করবে, বাজারকে কন্ট্রোল করতে হবে। সব বাজার দর নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, কারণ আমরা যখন কমার্শিয়াল ব্যাংকার্স গুলো পড়বো তখন হয়তো আলাদা দেখবো। এখন আমরা দেখি, আচ্ছা কাউরির এরকম আছো মাথার উপর দিয়ে যাচ্ছি ব্যাপার স্যাপার গুলো, কে আছে এরকম? বলে তবে টার্মগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু বোঝা যাচ্ছে তো ব্যাপার স্যাপার গুলো? বুঝতে পারছি, কিন্তু একটুখানি মানে নতুন নতুন লাগছে স্যার। হ্যাঁ হ্যাঁ ওটাই আমারও। স্যার ওই যে মান্ডির কাজটা একবার বলবেন। হ্যাঁ, মান্ডি যেটা মালের দাম কম বললেন, মান্ডির কাছ থেকে সরকার কিনে আবার, না ওটা কি বললেন? মান্ডি 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 আমাদের যে ধানটা তো অ্যাকচুয়ালি যখন 1300 টাকা বা 1200 টাকা কুইন্টাল হয়, যখন ধানটা উঠে, বর্ষাকালে ধানটা যখন উঠে শীতের সময়, তো এখন তো ধান লাগাই, বীজ বপন করছে, তারপর লাগাবে, তারপর শীতের সময় উঠবে, উইন্টার সিজনে। তো সেই ধানটা বাজারে তখন দাম থাকে 1300 কি 1200, কিন্তু গভর্নমেন্ট সেই ধানটাকে কিনে কত টাকায়? 1940 টাকা পার কুইন্টালে কিনে। তাহলে গভর্নমেন্টে 600 টাকা করে চাষিকে এক্সট্রা দিচ্ছে পার কুইন্টালে। মানে কি গভর্নমেন্ট কি দিচ্ছে? 600 টাকাটা সাবসিডি দিচ্ছে না? সাবসিডি, বাংলাতে ভর্তুকি বলে না, ভর্তুকি বলে, ভর্তুকি না ভর্তুকি, যাই হলো, নাও কি করবো, বাংলা আমার খারাপ। সাপোজ এলপিজি গ্যাস সরকার বলছে 1200 টাকা করে, তারপর তোমার অ্যাকাউন্টে 100 টাকা 20 টাকা করে ঢুকছিল, তাহলে কিন্তু সরকার নিচ্ছিল কত? 1180 টাকা বা 1080 টাকা করে গ্যাসের দাম করছিল। এখন এই সাবসিডিতে জেনারেল মানুষের পায় না, কারা পায় এখন? এরা বিপিএল লিস্টে আছে, বা বিপিএল যারা, তারা উজ্জ্বলা গ্যাস কত লাভ হতো, 120-30 টাকা, আর এখন মানে ঢোকেই না এখন। স্যার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তো সব প্রত্যেক মহিলাদেরকে দিচ্ছে স্যার। মহিলাদেরকে সবাইকে দিচ্ছে না, যারা বিপিএল লিস্টে আছে তারা পাচ্ছে এখন। টাকার যোগানটা বাড়ানোর জন্য এই ভর্তুকি। স্যার এখন তো এপিএল বিপিএল বলে কোনো কিছু নেই, এখন সে এওয়াই। হ্যাঁ স্যার সবাই পাচ্ছে এখন তো স্যার ওরকম নেই, সবাই পাচ্ছে স্যার। যারা চাকরি করে তারাও পায়, বা যাদের এসপিএইচ বা পিএইচ, তুমি পিএইচ পাবে না, আমি এসপিএইচ, আমরা পেলে কি পাবো? আর কে এসওয়াই 1 বা 2 পাবো, পাবো। এটা হচ্ছে অনলাইন। স্যার আমাদের এদিকে তো আর কে এসও, মানে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা 1, 2 সবাই পাচ্ছে স্যার এখানে। ওটা তো সবাই পাবে তো। যাই হোক, আমরা তার মানে পড়ছিলাম ক্যাপিটাল মার্কেট, মূলধনের বাজার, সেখান থেকে আমাদের এত কিছু বলা আজকে, তো সেটাতে আমরা ঢুকবো। আমাদের
আচ্ছা, নেটের ফর্ম ফিল আপ করেছে কে কে? নেটের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছি 8, 9, 11, 12 জুলাই। পরীক্ষার জন্য রেডি হও, কিন্তু ফার্স্ট পেপারটা আমি করে দেবো। আর তোমাদের একটা কথা তোমাদের বলে রাখি, যারা জানো যে গেট পরীক্ষা শুরুতে সায়েন্সের জন্য ছিল, তো এবছর থেকে তো গেট আর্টস এর জন্য চালু করেছি, বিশেষ করে ইংলিশ, ইকোনমিক্স, ফিলোসফি আর ফিজিওলজি, এই 4টে সাবজেক্টের উপর করেছে। ঠিক আছে, আর একটা মানে এডুকেশন করেছে মানে মেবি। স্যার এডুকেশনটা গেট থ্রুতে এবছর প্রথম হয়েছে, চেষ্টা করবে দেওয়ার সহজে গেট কোয়ালিফাই করবে। কারণ মার্ক ছেলেপেলে কেউ জানে না, কম জানে, তো কম জানার ফলে হবে কি সহজে তোমরা র্যাঙ্ক করতে পারবে। আর গেট থ্রুতে এখন ডাইরেক্ট আইআইটি বা এনআইটি গুলোতে এন্ট্রি চলছে। সব ক্লাসে পরে বলবো। চলো, আমরা দেখছিলাম মূলধনের বাজার, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের মধ্যে যে 4টে জায়গা আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ। তো আজকে আমরা পড়বো যে জিনিসটা, সেটা হবে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ আমরা 3 নম্বর এই জিনিসটা পড়বো। ডেভেলপমেন্ট বা বাংলাতে লিখি উন্নয়নকারী আর্থিক প্রতিষ্ঠান। দীপানিটা বোঝা যাচ্ছে? আচ্ছা, স্যার বোঝা যাচ্ছে তো? কি বললেন? আমার স্যার খাও। ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেখানে থাকে, তার আন্ডারে থাকে আমাদের বিশেষ বিশেষ যেসব ইনস্টিটিউশন গুলো আছে। তার মধ্যে আমাদের কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ এটা আইডিবিআই, ইউটিআই, নেবার্ড, আর একটা করবে আইএফসিআই। আইএফসিআই সবাই নাম শুনেছো? আইএফসিআই কাজ, আইএফসিআই এর কাজ আমরা একটা করে পড়বো। আইএফসিআই করে কি? আইএফসিআই গভর্নমেন্টের কাছে যে কথাটা বলছিলাম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে কাজ করে। কার হয়ে কাজ করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। এর কাজ হচ্ছে মজুত রাখা। কি করা? মজুত রাখা। কোনো ইমার্জেন্সির জন্য কোনো জিনিস খাবার মজুত রাখা, খাদ্য। আইএফসিআই এর মাধ্যমে আমাদের দেখবে একটা কথা আছে, আইএফসি কোড স্যার ব্যাংকে যেটা লাগে না, এটা না, আইএফসি। এই আইএফসি এর মাধ্যমে আইএফসি করে কি, বিভিন্ন সময় খাবার মুদ্রা। এই যে আমি কথাটা বললাম, মান্ডি কথা বললাম, কি করে টাকা জমা রাখে? কি করে টাকা জমা রাখে? মান্ডি মানুষকে, স্যার আইএম তো মান্ডির মধ্যে পড়বে স্যার। আইএমএফ না, আইএমএফ আলাদা জিনিস। মনিটারি ফান্ড যেটা। না, আইএমএফ তো ইন্টারন্যাশনাল ব্যাপার, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এসব আলাদা জিনিস। ও আচ্ছা স্যার, আমি গুলিয়ে ফেলেছি। ঠিক ঠিক। আর আইএফসিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কি নাম? ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। কর্পোরেশন, এটা কর্পোরেশন। কি করে গভর্নমেন্ট? এটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। যখন আইএফসি কথাটা বলি, বলছি, আমাদেরকে গভর্নমেন্ট দাম দিচ্ছে 1940 টাকা বাজারে, তখন দাম বাড়ছে। এবং তাহলে এটা তখন গভর্নমেন্ট কি করছে? কোন একটা মিলে পাঠিয়ে দিচ্ছে ধানটা, কোন একটা মিলকে ধান, রাইস মিলকে দিয়ে দিচ্ছে।
এবং এই মিলের তখন কি তৈরি করছে, চাল তৈরি করছে, এবং এই চালটা তখন কে নিচ্ছে, গভর্নমেন্ট বা মান্ডি। তার মানে গভর্নমেন্ট মান্ডিকে সাবসিডি দিচ্ছে, সেই টাকা মান্ডি কাকে দিচ্ছে, চাষিকে দিচ্ছে। এখানটায় চাষি তখন চাল মিল ধান টাকা দিচ্ছে, মিলকে দিচ্ছে, মিল তখন চাল প্রোডাকশন করছে ধান থেকে, এবং সেই চালটা কে নিচ্ছে আবার, গভর্নমেন্টের। এই চাল গভর্নমেন্ট বাইরে দুটো কাজ করে, গভর্নমেন্ট দুটো কাজ করে, একটা এক্সপোর্ট করে কোনো বাইরে, বাংলাদেশ থেকে শুরু করে এরকম দেশকে, মালয়েশিয়া, মালদ্বীপ, এবং দ্বিতীয় কাজ করে সেটাকে মজুত রাখে আর গোডাউনে আইএফসির মাধ্যমে মজুত রাখে। তার মানে যখন আমাদের কোনো দেশে ন্যাশনাল এমার্জেন্সি ঘটে, খাবারে হাহাকার লেগে যায়, কোনো রাজ্যে বন্যা হয়, তখন এই আরসিডি চাল এইসব রাজ্যে পাঠানো হয়। অথবা সরকার মনে করো কোনো একটা প্রকল্প ঘোষণা করলো, ভোট আছে 2024 সালে, সরকার মনে করলো করোনার সময় দিয়েছিল, অনেকে 10 কেজি করে চাল দিয়েছিল, তখন এখান থেকে চালটা, এই মজুর চাল থেকে এখান থেকে সরকার চালটা সাপ্লাই করে। বুঝতে পারলে আরসি কি জিনিসটা? কিছু প্রবলেম? এবার আসবো আইএফসিআই। মান্ডিটা আরেকবার একটু বলবেন? স্যার আইএফসিটা দিয়েছেন, আইএফসিআই হবে না ওটা? এফসিআই আর আইএফসিআই। হ্যাঁ, এটা হচ্ছে এফসিআই তো ইন্ডিয়া, আর এটা হচ্ছে আইএফসি, এটা এফসিআই কে কন্ট্রোল করে। এফসিআই মানে হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফুড কর্পোরেশন আইএফসিআই ফাইন্যান্স। হ্যাঁ, আইএফসিআই হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল না? ইন্ডাস্ট্রিয়াল বললেন তো? ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স। ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। অফ ইন্ডিয়া হবে তোমাদের জন্য। নাও নাও, ঠিক আছে? এটা এস্টাবলিশ হয়েছিল, মনে রাখবে, 1948 সালে। এটা এস্টাবলিশ হয়েছিল 1965। কারণ পরের যদি আমি একটা স্লট নিই, এই এফসিআই এবং ওয়ার্ল্ড, এইগুলো যে স্যার ওই কমিশনের সাথে হয়েছিল, মানে রাধাকৃষ্ণ কমিশন, তারপরে কোটারি কমিশন, ওটা আগে। শিক্ষা শিক্ষার জিনিস, অসমতা লাগবে না। কর্পোরেশন নিয়ম কমিশন আরবিআই 1934। আচ্ছা, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড 35 না 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 সরি ওয়ার্ল্ড ফুড কর্পোরেশন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হয়েছিল 20 বছর পরে। কত বছর পর? 20 বছর পর। ওয়ার্ল্ডের যে ফুড কর্পোরেশন তৈরি হয়েছিল 45 সালে, তারপরে এটার নাম দেওয়া হয়েছিল ফাও। নাম দিয়েছে ফাও, এবং এটা আছে কোথায়? রোম। এটা আছে কোথায়? দিল্লি। বহুতবার প্রশ্নটা করেছে, তার জন্য তোমাদের এখানে করে দিলাম। বুঝতে হবে সবাই? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হয়েছিল ফাও তৈরি 20 বছর পর, যার নাম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। দিল্লিতে আছে এর হেডকোয়ার্টার, এবং ফাও যেটা আছে রোমে এর হেডকোয়ার্টার। এটা ওয়ার্ল্ডের জন্য খাবার রেজিস্টার ম্যানেজমেন্টের কাজ করে। আমরা আসবো ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাহলে আমরা আইএফসিআই পড়বো। এটা মানে বললাম ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তাই তো? ফাইন্যান্স কি বলছো? কি বলো কি বলছো? হ্যাঁ স্যার ওটাই বললেন। ও আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাজ দেখো। ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন কাজ করে, মনে করো আমাদের ফাইন্যান্স কোম্পানি, অনেকগুলো কোম্পানি আছে, বহুত কোম্পানি আছে ফাইন্যান্স কোম্পানি, ঠিক আছে? তো ফাইন্যান্স কোম্পানিগুলো কেন হয়েছে? আমি একটা বাইক কিনবো, আমার কাছে 10,000 টাকা আছে, বাইক কিনতে পারবো এখন, আগে বলে পারতাম না। আমি 10,000 টাকার মধ্যে 10,000 টাকা দিয়ে দিলাম,
ডাউন পেমেন্ট হিসেবে দিয়ে দিলাম, এটাকে হিসেবে ডাউন পেমেন্ট। বাকিটা আমি কিসে দিই? ইএমআই, ইএমআই মাধ্যমে মাসে টাকা দিই বা ইনস্টলমেন্টে টাকা দিই। আইএফসিআই হচ্ছে একটা নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি। কি এটা? নন ব্যাংকিং, মানে কোন রকমের ব্যাংক না এগুলো, নন ব্যাংকিং ফাইন্যান্স, এই নন ব্যাংকিং একটা কোম্পানি বা ফাইন্যান্স, নন ব্যাংকিং ফাইন্যান্স। আমাদের ব্যাংক যেগুলো আছে অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে কি, যেমন যদি বলা হয় এইচডিএফসি কি, এগুলো হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্স। এখন যেমন হয়ে গেছে বন্ধন ব্যাংক, এটা হচ্ছে ফাইন্যান্স ব্যাংক, বন্ধন ব্যাংক ইও ফাইন্যান্স ব্যাংক। কিন্তু এখন যদি বলা হয় সারদা করেছে, সারদার মতো আমি কোন একটা করেছি মনে করো, হ্যাঁ চারদা ফাইন্যান্স করেছি, চারদা বলেছি আমি, তাহলে এটা কি? নন ব্যাংকিং ফাইন্যান্স। তো বিভিন্ন যেসব নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি গুলো আছে এবং ফাইন্যান্স কোম্পানি আছে, সেই সব জায়গাগুলোকে কন্ট্রোল করে আইএফসিআই। বিশেষ করে এর কাজ হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্স গুলোকে কন্ট্রোল করা, মেন কাজ। তাহলে যদি প্রশ্ন করে যে ইন্ডাস্ট্রি ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কি করে, কি কাজ করে? এ কাজ করে কি, বড় এরিয়া জুড়ে ছোট এবং দীর্ঘ, মানে লং টার্ম এবং শর্ট টার্মের জন্য, লং টার্ম এবং শর্ট টার্ম, দীর্ঘ সময়ের জন্য অথবা স্বল্প সময়ের জন্য টাকা ধার দেওয়ার ব্যবস্থা করে দেয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বিভিন্ন দেশে, দেশের বিভিন্ন জায়গাতে। এটার কাজই হলো ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ডেভেলপমেন্ট করা। অর্থাৎ ব্যবসার জন্য যদি কেউ লোন নিতে চায়, তার যদি কোনো রকমের কিছু সিকিউরিটিজ না থাকে, তো এই নন ব্যাংকিং ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তাকে লোন নিতে বা বিভিন্নভাবে তার ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। ক্লিয়ার? কি বললাম তাহলে কেউ? আর কোনো কোশ্চেন? স্যার ব্যবসার জন্য নন ব্যাংকিং থেকেই টাকা নিতে হবে? তুমি তো নিতে পারো, তুমি যদি একটা অন্য জায়গাতে নিতে যাও তাহলে তোমাকে কি দেবে? তুমি এখন বলে এই আনো, আইটিআর ভরে নিয়ে এসো, ওই ভরে নিয়ে এসো। স্যার ওই যে ডোলা ফাইন্যান্স অনেক কিছু আছে, মনপুরম গোল্ড লোন, সব 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 নন সব নন ব্যাংকিং, সব নন ব্যাংকিং, সব নন ব্যাংকিং। নন ব্যাংকিং জিনিসগুলো গভর্নমেন্টের কাছ থেকে যদি শর্ত সাপেক্ষ কিছু জিনিস ফুলফিল করতে পারে, দেন সেগুলো তবেই কি হয়, ব্যাংকে পরিণত হয়। যেমন বন্ধন ব্যাংকটা রিসেন্ট হয়েছে, ঠিক আছে? তার মানে কি করবে, ছোট এবং ক্ষুদ্র এবং মাঝারি ইন্ডাস্ট্রি গুলোকে শর্ট টার্মের জন্য বা লং টার্মের জন্য লোন দেওয়ার যে ব্যবস্থা করবে, সেটাই তার কাজ হচ্ছে, কার? আইএফসিআই। ঠিক আছে? কোশ্চেন? আচ্ছা, আমি জানি যারা প্রথম ক্লাস করছি, এটা কি তাহলে স্যার ব্যবসা এসবের ক্ষেত্রে, মানে ইন্ডাস্ট্রি এসবের ক্ষেত্রে কি খালি লোন দেবে, অন্য কিছু ক্ষেত্রে লোন দেবে না? আচ্ছা, দেখো আমাদের ব্যবসায়িকের জন্য যাদের ডকুমেন্টস আছে সাপোর্টিং বা যেগুলো, তার জন্য ব্যাংক থেকে হেল্প করে কে? আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ছোটর জন্য তৈরি হয়েছে, ছোট ছোট ব্যাংক কোম্পানির জন্য এসআইডিবিআই, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু এগুলো ব্যাংকিং সেক্টর, এগুলোকে ব্যাংকিং। আইএফসিআই হচ্ছে নন ব্যাংকিং সেক্টরের জন্য, বুঝলেন? হ্যাঁ স্যার বুঝেছি। যারা নতুন আছে জানি, কমার্শিয়াল ক্যাটাগরির মধ্যে কেন? স্যার লিজের একটা ব্যাপার দেখেছেন স্যার, ওই আপনার ওই যে লোন দিচ্ছে না ব্যাংক থেকে, প্রাইমারি যারা শিক্ষক, তারা ট্রেড তিনজন কিনা তাদেরকে ডকুমেন্টস শো করতে হচ্ছে, তারপরে দিচ্ছে, নাহলে দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখলাম। টেটের সমস্যা মতন লাগছে। হ্যাঁ এটা দেখি। আচ্ছা নতুন যারা আছে তাদের মাথা বোঝাচ্ছে না। স্যার এসআইডিবিআই কি নন ব্যাংকিং এর মধ্যে পড়ে? না ব্যাংকিং, না ব্যাংকিং, মানে ছোটকে ওটা দিতে পারে। ছোট মানে ছোট ক্ষুদ্র শিল্প করে, গ্রামে কোন ছোট শিল্প করেছে, তা আমি মনে করে একটা ছোট ইন্ডাস্ট্রি করতে চাই, আচ্ছা আচ্ছা, নন ব্যাংকিং থেকেও নিতে পারি, এসআইডিবিআই থেকেও। এবার নন ব্যাংকিং পারফরমেন্স গুলোর উপর কেউ নেয় না। নন ব্যাংকিং পারফরমেন্স গুলো সাপোজ তো তোমার হোটেল বা এইসব জিনিসের জন্য বেশি। তোর আরেকটু একটু আমার মনে হয় একটু সবাই বোরিং হচ্ছে, ইকোনমিক্স সাবজেক্ট কি অন্তরা, তাই তো?
স্যার বন্ধন ব্যাংকটা কি কমার্শিয়াল ব্যাংক, মানে কি স্যার ব্যাংক, ওটা কি কি কোন আন্ডারে পড়ছে স্যার ব্যাংকটা? বন্ধন ব্যাংক যখন তখন বন্ধ হয়ে যাবে। না না, এগুলো ব্যাংকিং রূপে গেছে আবার। স্যার হ্যাঁ, বলছি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো, সেগুলো কি কোনো মানে ধরুন ওরাও তো লোন দেয়, তো ওদেরকে ওরা কি বন্ধক ছাড়া লোন দেয়, বা ওদের রুলটা কি? মানে এর rules হচ্ছে তুমি বন্ধনে গেলে কোনো লোন নিতে গেলে বুঝবে, ওখানে তোমার গভর্নমেন্টের যেসব ডকুমেন্টস, কাগজপাতি, সেই সব জিনিসগুলো তোমার কতটা পারফরমেন্স দরকার হয় না। ওরা কিছু একটা সেক্টরকে দেখে তোমার সহজে লোন দেয়, মানে ইজি প্রসেসে পেতে পারো। নন পারফর্মিং ব্যাংক নন পারফর্মিং ডকুমেন্টস চাই, সেরকম নন ডকুমেন্টস চাই না, ইজিলি তুমি পেতে পারো। আচ্ছা, টাকা ধার চাইলে যেমন পাও তুমি সহজে। স্যার আমাদের এলাকায় স্যার বন্ধনই বেশি স্যার, আমাদের প্রচুর লোন নেয় লোকজন, প্রচুর লোন। বন্ধনের লোনটা হয় চেন সিস্টেম, এইভাবে এই একজন হ্যাঁ গো, গ্রামের দিকে প্রতিটা জায়গায় ওই বন্ধন খুবই বেশি গ্রামের দিকে। আমি তো নিলাম, পয়সা নেই, আমার কি করবো? আচ্ছা, তো মোটামুটি ইকোনমিক্স এইটুকু থাক, কারণ নতুনদের জন্য। আমি অন্য ক্লাসে করছি।